নমস্কার, আমি সৈকত দাস। দুরন্ত বার্তা নিউজ চ্যানেলের পর্দায় আপনাদেরকে আবার আমি স্বাগত জানাই। আজকের যে মূল যে আলোচনার বিষয় সেটি হলো এই যে একের পর এক প্রত্যেকে তাদের নিজেদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখলাম প্রত্যেকেই ঠিক একের পর এক রাজনীতির মহল থেকে তারা কিন্তু অব্যাহতি নিচ্ছেন। কেন? প্রশ্নটা আমাদের একটাই, এই এতদিন থাকার পর হঠাৎ কেন তারা অব্যাহতি নিচ্ছেন? জ্যোতিষশাস্ত্রের কথায় আছে, মঙ্গলে উষা বুধে পা, যতা ইচ্ছে তত যা। ঠিক এই বুধবার দিনই একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে। বুধবার দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে পদচ্যুত করা হলো এবং সেদিনকেই উনি বিক্ষোভ দেখালেন এবং নতুন ভাবে উনি কিন্তু বেরিয়ে গিয়ে বললেন কি, আমরাই আসল তৃণমূল। বুধবার দিনই কিন্তু সেই ঘটনা ঘটেছিল। আবার সেই বুধবারই ঘটনা ঘটলো, ফিরাদ ববি হাকিম ইস্তফা দিলেন। তার মানে যত কাণ্ড হচ্ছে এই বুধবার দিনই। ব্যাপার কি? বলি, রাজনীতিতে কি এখন জ্যোতিষশাস্ত্রের মতন কি পাল্টাপাল্টি হচ্ছে? জ্যোতিষশাস্ত্রে যেমনি সব একের পর এক যেরকম ঘটনা ঘটে, মানে বিভিন্ন রকম যে গ্রহ নক্ষত্র পালা বদল হয়, ঠিক একইভাবে কি এই রাজনীতিও কি গ্রহ নক্ষত্র পরিবর্তন হচ্ছে? আর সেই পরিবর্তন হচ্ছে এই তাদের গ্রহ নক্ষত্রগুলো ঠিক পালা বদলের পরে কিন্তু তাদের হঠাৎ করে এই রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছে। কাজ করতে পারছেন না, কাজ করতে দেয়া হচ্ছে না। কৃষ্ণা চক্রবর্তীও একইভাবে বিধাননগর কর্পোরেশন থেকে উনি কিন্তু মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। আর একইভাবে 2018 সাল থেকে এই ফিরাদ ববি হাকিম, অর্থাৎ কলকাতা বন্দর এলাকার বিধায়ক, 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এতদিন ছিলেন, তারপরে আস্তে আস্তে বিধায়ক পদে উনি কিন্তু হন এবং পরে উনি কিন্তু নজিরবিহীনভাবে ভোটে জয়লাভ করেছিলেন। তারপরে সিদ্ধান্ত আসে 2018 সালে তাকে মেয়র পদে বসানো হয় এবং প্রথম মুসলিম একজন সম্প্রদায়ের মানুষকে মেয়র পদে বসানো হয়। তারপরে কিন্তু একাধিক দায়িত্ব কিন্তু উনি সামলেছেন। এই ভোট যাওয়ার পর, অর্থাৎ এই ভোটের নতুন রাজনীতিতে নতুন পালাবদল হওয়ার পর শুভেন্দু অধিকারী যখন আসে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে উনি যখন পদ নেন, ঠিক তারপরেই উনি ভোটের আগে বলেছিলেন একটা বিষয়, যে স্বচ্ছতা আসবে এবং সমস্ত চুরি দুর্নীতির সমস্ত একেবারে সেই সমস্ত যে বিষয়গুলি, চুরি জোচ্চুরি যা কিছু হোক না কেন, সেইগুলো থেকে কেউ রেহাই পাবে না। সত্যটা কিন্তু আসবে সকলের কাছে। উনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে চোর ধরো জেলে ভরো, প্রত্যেকে কিন্তু ধরা হবে। আর একের পর এক দেখা যাচ্ছে যে পরের পর যেসব কাণ্ডগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোলাবাজির অভিযোগে, ধমকানোর অভিযোগে, বিভিন্ন রকম অনৈতিক কারবারের জন্য বিভিন্ন নেতা মন্ত্রী সমস্ত লোককে কিন্তু ধরা হচ্ছে, তাদের কাছে কিন্তু নোটিশ যাচ্ছে। এই সমস্ত মাঝখানে হঠাৎ করে ফিরাদ হাকিম, ববি হাকিম, উনি কিন্তু ইস্তফাটা দিলেন। এখনো কিন্তু কর্পোরেশন নির্বাচন হয়নি। এই এতগুলো কর্পোরেশন মানুষ, এই যে এই কিছুদিনের মধ্যে বর্ষাকাল আগত এবং কলকাতা দেখা যায়, কলকাতা সহ অন্যান্য এলাকা সমস্ত বর্ষাকালে কিন্তু একদম নিমজ্জিত হয়ে যায়। জল নিকাশি ব্যবস্থা কিন্তু ঠিক মতো নেই। সেই কারণেই বিভিন্ন জায়গায়, কলকাতা সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে যায়। এই সেই জলমগ্ন পরিস্থিতি বা এই প্রতিকূলতার
কাটানোর জন্য কি ব্যবস্থা হবে তাহলে? সাধারণ মানুষ কি কোথায় যাবেন? ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত উনি নিলেন কেন? প্রশ্ন আমাদের কাছে। কিসের এত ভয়? এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কলেজ থেকে একটি করে রুম পাওয়া যাচ্ছে এবং রুমের মধ্যে দেখা যাচ্ছে বিলাসবহুল রুম, সে ক্লাব ঘর হোক অথবা কলেজের ইউনিয়ন রুমে হোক, সেখান থেকে ঝুড়ি ঝুড়ি বস্তা ভর্তি ব্যাগ ভর্তি টাকা আসছে। এই টাকার সোর্স কি? কেউ কোনোভাবে সামনে আসছে না, মুখ খুলছেন না। যারা এতদিন দলের খাচ্ছিল পড়ছিল, একদম দলের ছত্র ছায়াতেই ছিল, তাদের যারা উপর মহলে যারা রয়েছেন তারা কেউ কিছু জানেন না, তারা কেউ কিছু বলছেন না যে এই যে কলেজ থেকে ইউনিয়ন রুম থেকে এতগুলো টাকা উদ্ধার হলো, বা বিভিন্ন জায়গায় যাদেরকে বিলাসবহুল সম্পত্তি, যার কোনো রকম কিছু নেই, কোনো কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র কিচ্ছু নেই, সেই সমস্ত মানুষের যে এতদিন ধরে তারা দুর্নীতি ভাবে বা যে কোনো ভাবেই হোক এত বড় তাদের বিলাসবহুল সম্পত্তি তারা করলো, এই সমস্ত বিষয়গুলো কি তৃণমূলের যারা এই 15 বছর ধরে যারা রয়েছেন উচ্চপদস্থ, যারা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে যারা ছিলেন, তারা কি তাদের কোনো খবর ছিল না? তারা কি জানে না? অঙ্কটা তাহলে কি? তার মানে সাধারণ মানুষ যাকে বিশ্বাস করে তাদের মাথার ওপর জনপ্রতিনিধি হিসাবে বসিয়েছেন, তারাই আজকে গদ্দার হয়ে গদ্দারি করছেন মানুষের। এই মানুষের যে সিম্প্যাথি বা মানুষের যে বিশ্বাসকে ভঙ্গ করার অপরাধে তাদেরকে কি করণীয়, কি করা উচিত? সাধারণ মানুষ কোথায় যাবেন? কাকেই বা বিশ্বাস করবে? একজন জনপ্রতিনিধিকে আমরা যখন ভোট দিয়ে তাকে একটি যখন চেয়ারে বসায় আমরা, তখন আমাদের অনেক রকম আশা থাকে যে আগামী দিনে সেই ব্যক্তি আমাদের জন্য কিছু না কিছু করবেন, কোনো ভালো কাজ করবেন, সমাজের জন্য ভালো কাজ করবেন। এই যে সমস্ত যে মানুষগুলো দুর্নীতির অভিযোগের জন্য যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যারা অনেকে পালিয়ে গেছেন, বিভিন্ন দুর্নীতির সঙ্গে তাদের যুক্ত আছে, তাদের চমকেছেন ধমকেছেন, বিভিন্ন রকম অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত জিনিসকে ঢাকা দেওয়ার জন্য কি বিভিন্ন রকম প্রকল্প? এতদিন ধরে যে তৃণমূল জমানায় যে সমস্ত প্রকল্পগুলো করা হয়েছিল, মানুষকে কি শুধুমাত্র মুখ বন্ধ করে দেওয়ার জন্য কি এতগুলো প্রকল্প চালু করা হয়েছিল? এবং কোন রকম বিচার বিবেচনা না করে প্রত্যেককে বন্টন করে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যম দিয়ে, সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি এই বিভিন্ন রকম যে কালো টাকাগুলোকে চাপা যাতে পড়ে যায়, বা এই কালো সম্পত্তি যারা মালিকাধীন যারা রয়েছিলেন, তাদেরকে কেউ যাতে কোনো রকম প্রশ্ন না করে যে তুমি যেরকম খুশি করো, কোনো অসুবিধা নেই, আমরা তো পেয়ে যাচ্ছি, নিজে বাঁচলে বাপের নাম, এই তো মানুষ। আমি যদি আজকে সমস্ত রকম সুযোগ সুবিধা যদি পেয়ে থাকি, তাহলে আমি কারোর বিরুদ্ধে কথা কেন বলবো? আমি তো বেহাল বিয়ে গেছি। আমার কালো সম্পত্তি তুমি দেখে দাও, আমার সমস্ত বেআইনি কাজকর্ম তুমি দেখে দাও, তার বিনিময়ে তুমি টাকা নিয়ে নাও, তোমার যার লাগে তোমাকে আমি দিয়ে দিলাম। তুমি তো রয়েছো সরকারে, তুমি বিধায়ক রয়েছো, বা তুমি কাউন্সিলর রয়েছো, বা তুমি যে কোনো একটা বড় মন্ত্রী পদে রয়েছো, তোমাকে আমি টাকা দিয়ে দেবো, তার বিনিময়ে আমাকে একটু সুরক্ষা কবচ দিয়ে দাও, আমি যাতে অনৈতিক ব্যবসা, অনৈতিক প্রমোটারি রাজ, বা অনৈতিক চমকানি ধমকানি বা তোলাবাজি, এই যে সমস্ত টাকা আমি যাতে ওই কাজকর্মগুলো করতে পারি, তাতে আমাকে কোনো রকম কেউ যেন প্রশ্ন না তোলে, সেই কারণেই আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এরই নাম কি জনপ্রতিনিধি? প্রশ্ন চিহ্ন আপনাদের কাছে। তাহলে আমরা বিশ্বাস করবো? সাধারণ মানুষ যাবেটা কোথায়? যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে আজকে এই সমস্ত পরিবর্তন, এই যে বিভিন্ন ভাবে ভোট থেকে যে মানুষকে যে একটা রকম বঞ্চিত করা হচ্ছে। মানুষ ভোট দিয়েছে, ভোটে দাঁড় করাচ্ছেন যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে, পাল্টাবার দরকার কিসের জন্য? হঠাৎ করে কেন পাল্টা যাচ্ছে? এই যে পাল্টা নতুন ভাবে নতুন সরকারের যে পাল্টি, এটা দরকার কিসের জন্য? শিক্ষিত দেশগুলো তো এরকম তো হয় না। তার কারণ কি? কারণ হচ্ছে মানুষ সেই সুবিধাগুলো যাদের কাছ থেকে আশা রেখেছে এবং নৈতিকভাবে ভালোভাবে সেই সমস্ত সুযোগ সুবিধা বা সমস্ত রকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সরকার চান,
এবং তারই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু একজনকে দাঁড় করানো হয় এবং সেই প্রতিশ্রুতি দিয়ে উনি কিন্তু ভালো কাজ করেন এবং পরিষ্কারভাবে থাকেন। তাহলে পাল্টানোর দরকার আমাদের ভারতবর্ষের রাজনীতিতে কেন এরকম বারবার হয়? তার মানে বিষয়টা হচ্ছে যে সরকারের গদিতে গিয়ে তার বিভিন্ন রকম কালো বাজারি বা বিভিন্ন রকম মানে দুর্নীতিমূলক যে কারবার বা বিভিন্ন রকম অনৈতিকমূলক কাজ কারবার সেগুলোকে চাপা দেওয়ার জন্য কি এই সমস্ত পদে তারা বসার চেষ্টা করেন? কালো জামা থেকে সাদা জামা পরে নেন এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেন, মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা খেলে আজকে যারা গদিতে বসেছিলেন এতদিন ধরে তারা কিন্তু আজকে গদিচ্যুত হয়েছেন। আর গদিচ্যুত হওয়ার পরই তার আসল যে রূপ সেই রূপটা কিন্তু ধরা পড়ছে সমস্ত জায়গা থেকে। মানে সে বলুন শিক্ষা দপ্তর থেকে বলুন, জল দপ্তর থেকে বলুন, কর্পোরেশন থেকে বলুন, সমস্ত দপ্তর থেকে এবং এমনকি স্বাস্থ্য বিভাগ থেকেও সমস্ত রকম দুর্নীতি ধরা পড়ছে। কারণ কি? এই সমস্ত ব্যক্তিকে যাদেরকে বিশ্বাস করে একটি জায়গায় আসীন করিয়েছি তাদের কি এই সমস্ত করার জন্য আমরা কি তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম? তার মানে এই যে বিগত দিনের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন এতদিন ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি সব বিষয়টি উনি জানতেন, তবুও তিনি কেন ব্যবস্থা নেননি, ব্যবস্থা গ্রহণ করেননি? যদি আজকে উনি ঠিক মতন চালাতে পারতেন, প্রত্যেকটা এলাকায় যদি ঠিক মতো সার্ভে করতেন, প্রশাসনকে যদি ঠিক মতন দায়িত্বভাবে কাজ করতে দিতেন, দুর্নীতি যদি মুক্ত করার সেই প্রতিশ্রুতি দিতেন, তাহলে তো এইরকম ভাবে দুম করে সরকার চেঞ্জ হতো না। আজকে কেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো কথা বলছেন না? যাদেরকে ধরা হচ্ছে বিভিন্ন রকম অনৈতিক দুর্নীতি তোলাবাজির জন্য, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কি তারা চেনেন না? তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না? বা তাদের বিষয়ে কেন কথা বলছেন না? বা তাদের হয়ে কেন উনি কোর্টে যাচ্ছেন না যে হ্যাঁ এই লোকটাকে ফাঁসানো হয়েছে মৃত্যু জালে? আইন তো আছে সবারই জন্য। এই যে এতগুলো টাকা কলেজের ইউনিয়ন রুম থেকে পাওয়া যাচ্ছে, বা রুম আলাদা করে একটি ক্লাবের মধ্যে রুম বানানো হয়েছে, সেখানে সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে, এসি রুম, বিছানা, এবং অভিযোগ বলা যাচ্ছে, এলাকাবাসীর মুখ থেকে অভিযোগ শোনা যাচ্ছে সেটা নাকি ওই হিসাবে ভাড়া দেওয়া হতো। আমরা ধরলাম সেখানে ভাড়া দেওয়া হতো না, ঠিক আছে, কিন্তু এই যে বিলাসবহুল একটি করে রুম, সেই রুমটা কিসের জন্য প্রয়োজন? একটি ক্লাবে বলুন বা একটি কলেজের মধ্যে কি দরকার? একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ধরনের একটি রুম কিসের জন্য? কারা থাকবেন বলে এই ব্যবস্থা করা? আমাদের সরকারের টাকা নিয়ে, আমাদের যে ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা দিয়েই এই সমস্ত রুম বা এই সমস্ত সুযোগ সুবিধা যারা এতদিন ধরে ভোগ করছিলেন, সেই সমস্ত টাকার হদিশ কেন দিতে পারছেন না তারা? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার গড়ার পরেই প্রত্যেকের সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছেন, এবং এই যে লক্ষ্মীর ভান্ডার এতদিন ধরে যারা ভুক্তভোগী, যারা বলে ভোক্তা ছিলেন, তাদের অ্যাকাউন্টকে সার্ভে করা হচ্ছে, কারা কারা টাকা এতদিন ধরে ভুক্তভোগী হয়েছেন। এই সমস্ত মানে যাদের দেখা যাচ্ছে বিলাসবহুল সম্পত্তি, গাড়ি রয়েছে, তাদের কোনো টাকার প্রয়োজন নেই, তাদের বাড়িতে সরকারি কর্মী রয়েছেন, তাদের টাকা কোনো প্রয়োজন নেই, তারা কিন্তু চাকরি করছে, ভালো টাকা মাইনে পাচ্ছে, অথবা তারা ব্যবসা করছে, তাদেরকেও কিন্তু 500, 1000, 1500 দেওয়া হয়েছে। তাদের কি প্রয়োজন? অথচ একটি গরিব এবং একটি মানে মধ্যবিত্ত বা একটি মানে যারা বড়লোক ধনী সম্প্রদায়ের মানুষরাও কেন এই সুযোগ সুবিধা পাবেন? প্রশ্ন তো এটাই। আজকে যে এই নতুন ভাবে আবার এরকম ভাবে ভেরিফিকেশন হচ্ছে, ফর্ম দেওয়া হচ্ছে, এই যে 12 পাতার ফর্ম কিসের জন্য হচ্ছে? 12 পাতার ফর্ম সমস্ত তথ্য দেখা হচ্ছে খতিয়ে, এবং যদি আপনি সেখানে মিথ্যা কথা বলেন সমস্ত তথ্য কিন্তু ফাঁস হয়ে যাবে, আপনার সমস্ত লিঙ্ক কিন্তু একটার সঙ্গে একটা হয়ে আছে। প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন আগে সেই কাজ কিন্তু করে ফেলেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দুর্নীতি হয়েছিল বিগত দিনের সরকারে।
কারণ তথ্য লোপাট করা হয়েছিল, তথ্য কিন্তু পাল্টানো হয়েছিল। আর তথ্য যারা পাল্টাপাল্টি করেছিল বা যাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল না, সেই সমস্ত মানুষকে টাকার বিনিময়ে সুযোগ করে দেওয়া হয়েছিল, যাতে তারা টাকা পায়, অ্যাকাউন্টে দিলে টাকা ঢোকে। পুরুষরা পেয়েছে বিধবা ভাতা, ভাবুন এরকম ঘটনা ঘটেছে, ভাবা যায়? পুরুষ পাচ্ছে বিধবা ভাতা। লক্ষ্মীর ভান্ডারের নামে একজন ব্যক্তি, সে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পুরুষ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই সমস্ত রিভিউ করা দরকার ছিল। আর সেই রিভিউ করার জন্যই আজকে প্রত্যেকটি তথ্য আজকে যাচাই করে ঠিকভাবে কিন্তু সঠিকভাবে লিপিবদ্ধ হচ্ছে, এবং এই লিপিবদ্ধের জন্যই আগামী দিনে যে সমস্ত যারা এরকম দুর্নীতি করছিলেন, মানে আমি বলছি যারা ঘুষ নিয়েছেন বা যারা ঘুষ দিয়েছেন, দুজনেই একই রকম ভাবে অপরাধী। আর এতে কিন্তু সাধারণ যারা আম জনতা, গরিব মানুষ, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তারা অবহেলিত হয়েছে। আমি বলবো এই সরকার যে কাজ করছেন একদম দৃষ্টান্তমূলক কাজ করছেন, এই কাজ হওয়া উচিত। জনতার দরবারে যেন এই রকম ভাবে এই সমস্ত যারা ব্যক্তি যারা ছিলেন এতদিন ধরে দুর্নীতির সঙ্গে বা দুর্নীতি করে সেই সমস্ত মানুষকে, যারা বিলাসবহুল সম্পত্তির যারা মালিক, তাদেরকে বিভিন্ন রকম সরকারি সুবিধা পাইয়ে দিয়েছে, তাদেরকে জনতার দরবারে আনা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এবং যে সমস্ত সম্পত্তি এতদিন তারা বাজেয়াপ্ত করে রেখেছে, নিয়ে রেখেছে সরকারিভাবে, তাদের সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়া হোক, কেড়ে নেওয়া হোক, এবং আম জনতার মধ্যে ফিরিয়ে দেওয়া হোক। তবেই হবে কিন্তু একটি সুস্থ এবং স্বাভাবিক সরকার। আর সেই আশা আমরা কিন্তু রাখবো। তাহলে কি এই সমস্ত এই যে দুর্নীতি, এই যে দুর্নীতিগুলো যাতে কোনো রকম খোলসা না হয়, সেই কারণে কি একের পর এক পদ সবাই পদত্যাগ করছেন? এই পদত্যাগ কেন করছেন? হঠাৎ করে তাদের নিজেদের দায়িত্ব থেকে কেন তারা অব্যাহতি চাইছেন? রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছেন এক একজন। স্নেহাশিস চক্রবর্তী, যিনি এতদিন ধরে পরিবহন মন্ত্রী ছিলেন, বিলাসবহুল জীবন ছিল তার, একজন পরিবহন মন্ত্রী, হঠাৎ করে উনি বললেন যে আমি আর পাচ্ছি না, আমি রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি। স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছিলেন, এতদিন দায়িত্ব সামলেছিলেন, হঠাৎ করে তিনি রাজনীতি থেকে অব্যাহতি নিলেন। তাহলে এবার তাহলে কি করবেন? একজন মানুষ রাজনীতি করেন, সেই ভাবনা চিন্তা নেই, হঠাৎ করে আমি আপনি ভাবলেই কিন্তু রাজনীতি করতে পারবো না বা রাজনীতি জগতে আসতে পারবো না। তার জন্য একটি পরিস্থিতি বা পরিকল্পনা করেই তবে কিন্তু রাজনীতির মহলে কিন্তু প্রবেশ করতে হয় বা পা দিতে হয়। হঠাৎ করে উনি কিন্তু এরকম ভাবে একের পর এক একজন নেতা বা যারা রয়েছিলেন মন্ত্রী মহলে যারা ছিলেন, তারা কিন্তু রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছেন কেন? কারণ কি? জনগণের কাছে প্রশ্ন এইটাই, জনতার দরবারে যাতে তাদের এই স্বরূপ মুক্তি, ভালো মুক্তি যাতে কোনো রকম ভাবে কালিমালিপ্ত না যাতে না হয়, মানুষের কাছে চোর চোর স্লোগান যাতে না শুনতে হয়, তার আগেই কিন্তু আস্তে আস্তে ভালোই কেটে পড়াই ভালো, রাজনীতিকে অব্যাহতি নিয়ে নাও। কারণ না ঘাটকা না ঘাটকা এরকম ব্যাপারই হয়ে গেছে তো। কারণ বিজেপি বলেই দিয়েছে যে কোন রকম অসাধু ব্যক্তিকে বা তৃণমূল থেকে যাওয়া তৃণমূলের শাখা ব্যক্তিকে কোনোভাবেই ঢোকানো যাবে না। আর আজকে এই যে 58 জন বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এরকম পাল্টি হয়ে গেল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল। তার কারণটা কি? বিজেপিতে এসে গেলেই কি তারা একদম ছত্র ছায়া চলে আসবে, ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে যাবে? এইটি কি কারণ? হঠাৎ করে তারা বিরোধিতা করতে শুরু করে দিলেন, মমতা ব্যানার্জিকে তারা মানতে চাইছেন না? প্রশ্ন আপনাদের কাছে এটাই। আর উনি অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন আইএনটিটিসির নেতা, শ্রমিক নেতা। যদি শ্রমিক নেতা উনি হয়ে থাকেন, তাহলে শ্রমিকের জন্য এতদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, উনি কোন একটি জায়গায় দেখা গেছে, একটু আমাদেরকে বলুন দেখি, কোন একটি জায়গায় গিয়ে উনি কোনো প্রতিবাদ করেছেন বা লিখিতভাবে কোন রকম প্রেস কনফারেন্স করেছেন, কোনো প্রতিবাদ করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন? দাঁড়াননি। তাহলে ভেতর ভেতর কি গল্প করেছেন? এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানা উচিত। আমরা যা বলবো সত্যি বলবো।
নিরপেক্ষভাবে কিন্তু আমরা সৎভাবে আমরা কিন্তু সমস্ত তথ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা সাংবাদিক,